অন্ধকার রাতের নিস্তব্ধতা চিরে যখন সত্যের আলো জ্বলে ওঠে তখন পাহাড়সম অহংকারও ধুলোয় মিশে যায়। উত্তরপ্রদেশের হৃৎপিণ্ডে অবস্থিত মায়ানগরী লখনৌয়ের এক রাজকীয় প্রাসাদের আড়ালে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। একদিকে ছিল বিত্ত বৈভবের দম্ভে অন্ধ এক যুবক, আর অন্যদিকে ছিল এক লড়াকু তরুণীর অদম্য জেদ। ভাগ্যের নির্মম পরিহাসে তাদের পথ যখন এক বিন্দুতে এসে মিলিত হল, তখন জন্ম নিল এমন এক কাহিনী যা কেবল ক্ষমতার লড়াই নয়, বরং এক হারানো সম্মান পুনরুদ্ধারের মহাকাব্য। যে মেয়েটিকে তুচ্ছ ভেবে অবজ্ঞা করা হয়েছিল, সেই শেষ পর্যন্ত প্রমাণ করে দিল যে মানুষের আসল আভিজাত্য তার পোশাকে নয়, বরং তার রক্তে বইতে থাকা সততার মধ্যে থাকে। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনৌ শহরের একটি সত্য কাহিনী, যেখানে শহরের একদম মাঝখানে এক বিশাল এবং চোখ ধাঁধানো প্রাসাদ ছিল, বিজয়গড় প্যালেস। এই প্রাসাদের মালিক ছিলেন শহরের প্রখ্যাত শিল্পপতি বীরেন্দ্র প্রতাপ সিং। বীরেন্দ্র প্রতাপ সিংয়ের নাম পুরো এলাকায় অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হতো। তার কারবার ছিল বহুমুখী, বিশাল সব কারখানা, 5 তারা হোটেল এবং মাইলের পর মাইল বিস্তৃত জমি। কিন্তু এই প্রাসাদের মূল প্রাণকেন্দ্র ছিল তার একমাত্র ছেলে রণবীর প্রতাপ সিং। রণবীর ছিল টকবগে যুবক, উচ্চশিক্ষিত এবং অগাধ সম্পত্তির মালিক। শহরের সবচাইতে ব্যয়বহুল নামী কলেজে সে পড়াশোনা শেষ করেছিল। দামি বিদেশি গাড়ি, অভিজাত বন্ধু এবং প্রতিপত্তিশালী জীবন, এটাই ছিল তার একমাত্র জগৎ। ছোটবেলা থেকেই কোনো কিছুর অভাব সে কোনোদিন দেখেনি। সম্ভবত ঠিক এই কারণেই সাধারণ গরিব মানুষের দুঃখ দুর্দশা বা চোখের জল সে কোনোদিন অনুধাবন করতে পারত না। অন্যদিকে সেই একই শহরের এক জীর্ণ ও পুরনো গলির ভেতর ছোট এক কামরায় থাকত অঞ্জলি। অঞ্জলির জীবন ছিল রণবীরের চেয়ে সম্পূর্ণ বিপরীত। এক ফালি ভাড়ার ঘর, শয্যাশায়ী অসুস্থ মা এবং প্রতিদিনের দুশ্চিন্তা যে আজ রাতে উনুন জ্বলবে কিনা। অঞ্জলি খুব ভোরে ঘুম থেকে উঠে মায়ের সেবা করত, ওষুধ দিত এবং তারপর তপ্ত রোদে বেরিয়ে পড়ত কাজের সন্ধানে। তার মা প্রায়ই উদাস চোখে মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতেন, বেটি, আজ তোর বাবা বেঁচে থাকলে তোকে এমন হাড় ভাঙা খাটুনি খাটতে হতো না। অঞ্জলি প্রতিবার ম্লান হেসে উত্তর দিত, মা, ঈশ্বর আমাদের সংগ্রাম করতে পাঠিয়েছেন, ধৈর্য ধরো, একদিন সব আধার কেটে যাবে। অঞ্জলি মেধাবী ছাত্রী ছিল, কিন্তু সংসারের অভাব তাকে অকালেই বড় করে তুলেছিল। কলেজ জীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে তাকে পেটের তাগিদে ছোটখাটো কাজে নামতে হয়। একদিন তাদের পাড়ার এক প্রতিবেশী মহিলা তাকে খবর দিল, অঞ্জলি, শুনলাম বিজয়গড় প্যালেসে নাকি নতুন কিছু লোক নিয়োগ করা হবে। যদি কপাল ভালো থাকে তবে ওখানে একটা হিল্লে হতে পারে। অঞ্জলি তখনই মনে মনে ঠিক করে নিল যে সে এই সুযোগ হাতছাড়া করবে না। পরদিন ভোরে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ পরে সে বিজয়গড় প্যালেসের বিশাল সিংহদ্বারে গিয়ে দাঁড়াল। গগনচুম্বী ওই অট্টালিকার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠেছিল, কিন্তু পরক্ষণেই সাহসে বুক বেঁধে সে ভেতরে পা বাড়াল। প্রাসাদের চিফ ম্যানেজার শর্মাজি তখন নিয়োগের পরীক্ষা নিচ্ছিলেন। বহু প্রার্থী সেখানে ভিড় করেছিল। শর্মাজি অঞ্জলিকে আপাদমস্তক দেখে প্রশ্ন করলেন, তুমি কি কাজ জানো? অঞ্জলি অত্যন্ত স্থির কণ্ঠে উত্তর দিল, স্যার, আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, আমি তা পূর্ণ নিষ্ঠা আর সততার সাথে পালন করব। শর্মাজি তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মেয়েটির সহজ সরল ভঙ্গি আর প্রবল আত্মবিশ্বাস তাকে মুগ্ধ করল। কিছুক্ষণ পর তিনি বললেন, ঠিক আছে, কাজটা তুমি পেতে পারো, তবে মনে রেখো, বিজয়গড় প্যালেসের কাজে কোনো ফাঁকিবাজি চলে না, আমরা শুধু সততা খুঁজি। অঞ্জলির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মাথা ঝুঁকিয়ে বলল, ধন্যবাদ স্যার, আমি আপনাদের কোনোদিন অভিযোগ করার বিন্দুমাত্র সুযোগ দেব না। সেই দিন থেকেই বিজয়গড় প্যালেসে অঞ্জলির কর্মজীবন শুরু হল। এই ঐশ্বর্যমণ্ডিত জগৎ তার কাছে ছিল সম্পূর্ণ অচেনা। প্রকাণ্ড সব ঘর, ঝকঝকে স্ফটিকের ঝাড়বাতি আর রাজকীয় আসবাবপত্র। কিন্তু অঞ্জলি দ্রুতই নিজেকে মানিয়ে নিল। সে কোনো টালবাহানা ছাড়াই প্রতিটি কাজ প্রাণপণ নিষ্ঠার সাথে সম্পন্ন করত। তবে বিধাতা সম্ভবত তার ভাগ্যে অন্য কোনো কঠিন পরীক্ষার চিত্রনাট্য লিখে রেখেছিলেন। একদিন খুব সকালে অঞ্জলি যখন মূল হলঘরে মেঝে মুছছিল, তখন বাইরে থেকে একটি কুচকুচে কালো বিলাসবহুল গাড়ি এসে পটিকোতে থামল। গাড়ি থেকে নামল এক সুঠাম দেহী ও দম্ভী যুবক, রণবীর প্রতাপ সিং। তাকে দেখামাত্রই প্রাসাদের সব সেবক ও রক্ষীরা একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই জানত এই প্রাসাদের ভাবী মালিক রণবীর। রণবীর গট গট করে ভেতরে প্রবেশ করল।
হঠাৎ তার তীক্ষ্ণ নজর পড়ল অঞ্জলির ওপর, যে এক মনে মেঝে পরিষ্কার করছিল। সে এক পলক থামল এবং অবজ্ঞার হাসিতে ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে নতুন ভর্তি হয়েছ বুঝি? অঞ্জলি নম্রভাবে চোখ তুলে চাইল, জি, আজ থেকেই আমার কাজ শুরু হয়েছে। রণবীর কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করে বলল, তো সাবধানে থেকো, এখানে একটা সামান্য ভুল করলে তার মূল্য অনেক চড়া দিতে হয়। অঞ্জলি অবিচলিত কণ্ঠে জবাব দিল, ভুল আমি করব না স্যার। রণবীর তার উত্তর শুনে বেশ চমকে গেল। সাধারণত কোনো কর্মচারী তার সামনে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু এই মেয়েটির গলায় ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। সে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে কাঁধ নেড়ে ভেতরে চলে গেল। কিন্তু এরপর প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাদের মুখোমুখি হতে হতো। রণবীর বারবার তাকে তুচ্ছ কোনো কারণে কথা শোনাত, কখনো কাজের গতি নিয়ে ব্যঙ্গ করত, তো কখনো তার পোশাক পরিচ্ছদ নিয়ে টিটকারি দিত। রণবীরের ধারণা ছিল যে দরিদ্র মানুষ মানেই মেরুদণ্ডহীন ও দুর্বল, কিন্তু অঞ্জলি প্রতিবার নিশ্চুপ থেকে নিজের কর্তব্য পালন করে যেত। তার মুখে সেই চিরচেনা শান্ত আত্মবিশ্বাস অটুট থাকত। ক্রমশ প্রাসাদের অনেকেই অঞ্জলির কঠোর পরিশ্রমের তারিফ করতে শুরু করল, কিন্তু এই জনপ্রিয়তা সম্ভবত কারও সহ্য হচ্ছিল না। এক নিঝুম সন্ধ্যায় প্রাসাদের মূল কার্যালয়ে বীরেন্দ্র প্রতাপ সিং তার কিছু অতি বিশ্বস্ত সহকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি মিটিং করছিলেন। এই প্রজেক্টটি ছিল কয়েকশো কোটি টাকার। এটি সফল হলে সিং পরিবারের ব্যবসার পরিধি বহুগুণ বেড়ে যেত। কিন্তু সেই রাতেই এমন এক রহস্যময় কাণ্ড ঘটল যা পুরো প্রাসাদের ভিত নাড়িয়ে দিল। পরদিন সকালে যখন দপ্তরের অতি গোপনীয় নথিপত্র পরীক্ষা করা হলো, দেখা গেল প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটি উধাও। পুরো প্যালেসে মুহূর্তে হুলস্থুল পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপের ফর্সা মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি গম্ভীর হুঙ্কার দিয়ে বললেন, যে বেঈমান এই কাজ করেছে তাকে পাতালে থাকলেও খুঁজে বের করা হবে। ঠিক সেই সময় এক কর্মচারী চুপি চুপি পাশ থেকে বলে উঠল, স্যার, গতকাল রাতে ওই গোপনীয় দপ্তরের আশেপাশে এক নতুন মেয়েকে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল, আর সেই নতুন মেয়েটি ছিল অন্য কেউ নয়, স্বয়ং অঞ্জলি। এই নাম শোনামাত্রই উপস্থিত সবার চোখ সন্দেহের তীর হয়ে একে অপরের দিকে তাকাল। সারা ঘর এক থমথমে নিস্তব্ধতায় ভরে গেল। অন্য একজন কর্মচারী আরও ঘি ঢেলে বলল, হ্যাঁ স্যার, মেয়েটি কাল রাত অবধি ওই এলাকাতেই পরিষ্কারের কাজ করছিল। বীরেন্দ্র প্রতাপের কপালে রাগের রেখা ফুটে উঠল। তিনি চিৎকার করে বললেন, তাকে এখনই আমার সামনে ধরে নিয়ে এসো। কয়েক মিনিটের মধ্যেই অঞ্জলিকে সেই দপ্তরে তলব করা হলো। সে ভেতরে ঢোকা মাত্রই সবার ঘৃণাভরা দৃষ্টি তার ওপর নিবদ্ধ হল। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন বিচার হওয়ার আগেই তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অঞ্জলি শান্ত গলায় প্রশ্ন করল, স্যার, আপনি কি আমায় দেখেছেন? বীরেন্দ্র প্রতাপের কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠোর। কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে? অঞ্জলি কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, স্যার, আমি হলঘর পরিষ্কার করছিলাম, তারপর কাজ শেষে নিজের ঘরে ফিরে গিয়েছিলাম। ঠিক সেই সময় রণবীর সেখানে উপস্থিত হল। তাকে ইতিমধ্যে সব ঘটনা জানানো হয়েছিল। রণবীর সরাসরি অঞ্জলির চোখের দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, আর অফিসের ওই নিষিদ্ধ এলাকার আশেপাশে কি করছিলে তুমি? অঞ্জলি বিস্ময় ভরা চোখে তাকাল। তখনই পাশের এক কর্মচারী দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমি স্বচক্ষে তোমাকে ওই করিডর দিয়ে যেতে দেখেছি। অঞ্জলি এক মুহূর্ত নীরব থেকে বলল, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম ঠিকই স্যার, কিন্তু ঘরের ভেতরে কখনোই প্রবেশ করিনি। রণবীরের গলায় তখন তীব্র ঘৃণা। কি বিচিত্র সংযোগ, তুমি ওখান দিয়ে গেলে আর অমনি কয়েক কোটি টাকার ফাইল হাওয়া হয়ে গেল। অঞ্জলি এবার মাথা উঁচু করে সরাসরি তার চোখের মণি বরাবর তাকিয়ে বলল, আমি কোনো অন্যায় করিনি স্যার। কিন্তু ভাগ্যের লিখন তখন তার বিপক্ষে। বীরেন্দ্র প্রতাপ সিং গম্ভীর গলায় ঘোষণা করলেন, এটি অত্যন্ত গুরুতর অপরাধ। আমাদের মান, সম্মান আর কোটি কোটি টাকা বাজি রাখা হয়েছে। রণবীর আরও কঠোর হয়ে বলল, যতক্ষণ না আসল চোর ধরা পড়ছে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। অঞ্জলি বুঝতে পারল যে চারপাশের দেওয়ালগুলো তাকে চেপে ধরছে, তবুও সে ভেঙে পড়ল না। তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হলো। সে মন্থর গতিতে বেরিয়ে এলো। করিডোরে বেরোতেই সে দেখল অন্যান্য কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করছে। কেউ ফিসফিস করে বলছে, দেখলে তো, নতুন এসেছে আর এসেই বড় হাত মেরেছে। এত বড় প্রাসাদে চুরি করা তো মুখের কথা নয়, নিশ্চয়ই তলে তলে এর অনেক বড় যোগাযোগ আছে। অঞ্জলি সব শুনেও কারো কথায় কান দিল না। সেই রাতটা তার কাছে ছিল অন্তহীন। ওই ছোট্ট কুড়ে ঘরে বসে জানালার ওপারে অন্ধকারের দিকে তাকিয়ে সে অশ্রু বিসর্জন দিল। হঠাৎ তার মনে পড়ল তার মায়ের সেই শেষ কথা, বেটি, সত্যের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু সেই পথে চললে ভয় পাওয়ার কিছু নেই। অঞ্জলি চোখের জল মুছে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি কোনো অন্যায় করিনি এবং এই কলঙ্ক আমি কিছুতেই আমার গায়ে লাগতে দেব না। পরদিন বিজয়ঘর প্যালেসের পরিস্থিতি আরও ঘোলাটে হল। সর্বত্র পুলিশ আর গোয়েন্দাদের তল্লাশি চলল। সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হতে লাগল। রণবীর নিজে প্রতিটি পদক্ষেপের তদারকি করছিল, কিন্তু তার অবচেতন মনে একটি প্রশ্ন বারবার আসছিল, অঞ্জলি এত ধীরস্থির কেন?
চোর হলে তো তার পালিয়ে যাওয়ার কথা বা ঘাবড়ে যাওয়ার কথা, কিন্তু মেয়েটি তো পাথরের মূর্তির মতো শান্ত। দুপুরে রণবীর যখন বারান্দা দিয়ে যাচ্ছিল, দেখল অঞ্জলি যথারীতি নিজের কাজ করছে। রণবীর তার পাশে দাঁড়িয়ে কর্কশ সুরে বলল, তুমি জানো এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে? অঞ্জলি কাজ থামিয়ে তাকালো। জি স্যার, আমি জানি। রণবীর ধমক দিয়ে বলল, যদি এখনও নিজের ভালো চাও তবে চুরির কথা কবুল করে নাও। অঞ্জলি শান্ত স্বরে বলল, যা আমি করিনি তা আমি কবুল করব না। রণবীরের মেজাজ বিগড়ে গেল। সে বলল, সব দাগি চোরেরা শুরুতে এটাই বলে। অঞ্জলি পাল্টা উত্তর দিল, কিন্তু সব নিরপরাধ মানুষই শেষ পর্যন্ত সত্যিটা প্রমাণ করে ছাড়ে। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করল। রণবীর প্রথমবারের মতো লক্ষ্য করল অঞ্জলির চোখে এক অদ্ভুত তেজ রয়েছে, তবুও প্রমাণের অভাবে সে তাকে অবিশ্বাস করতে বাধ্য হল। এদিকে প্রাসাদের অন্দরে অন্য এক ব্যক্তি চরম অস্থিরতায় দিন কাটাচ্ছিল। সে ছিল বীরেন্দ্র প্রতাপের অতি পুরনো খাস মানুষ, সুনীল শর্মা। সুনীল বাইরে থেকে নিজেকে চরম বিশ্বস্ত দেখালেও আড়ালে সে অন্য কারসাজি করছিল। সে বারবার নির্জনে গিয়ে ফোনে নিচু স্বরে কথা বলছিল, সব কাজ গুছিয়ে ফেলেছি, শুধু সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়তে হবে। অঞ্জলি এই কদিন ধরে দূর থেকে কিছু নির্দিষ্ট মানুষের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছিল। তার মনে কোনো শঙ্কা ছিল না, ছিল কেবল সত্য উদ্ঘাটনের এক গভীর পরিকল্পনা। সূর্য যখন দিগন্তে ঢলে পড়ছিল, অঞ্জলি প্রাসাদের পেছনে নির্জন বাগানে গিয়ে দাঁড়াল। হঠাৎ তার ফোনে একটি বিশেষ সংকেত এলো। তাতে লেখা ছিল, মুখোশ খোলার লগ্ন সমাগত। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা লুকাল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক নির্ভীক যোদ্ধার সংকল্প। সে মনে মনে ঠিক করে ফেলল যে সে কেবল নিজের হারানো মর্যাদা ফিরে পাবে না, বরং সেই কালনাগিনীকে জনসমক্ষে নিয়ে আসবে যে এই বিজয়গড় প্যালেসকে ছাড়খাড় করার ছক কষেছে। সেই রাতে অঞ্জলি তার ঘরে বসে কিছু পুরনো নথিপত্র আর নোটবুক নিয়ে বসল। সে আগে থেকেই সুনীল শর্মার ওপর নজর রাখছিল। সে প্রায়ই দেখত সুনীল রাতের অন্ধকারে চোরের মতো বাগানের কোনায় গিয়ে কার সাথে যেন কথা বলে। অঞ্জলি বুঝল, ধৈর্যই এখন তার একমাত্র অস্ত্র। পরদিন প্রাতঃকালেই বিজয়গড় প্যালেসের রাজসভায় বীরেন্দ্র প্রতাপ সিং সবাইকে তলব করলেন। তার কণ্ঠস্বর ছিল চরম গম্ভীর। আজ এই প্রাসাদের কলঙ্ক দূর হবে। কে বেইমানি করেছে তা আজই প্রকাশ্যে আসবে। সারা হলঘরে পিনপতন নিস্তব্ধতা। রণবীরের নজর ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে থাকা অঞ্জলির ওপর গিয়ে স্থির হল। অঞ্জলি ছিল সম্পূর্ণ নিশ্চল, যেন সব পরিণতির জন্য সে আগে থেকেই প্রস্তুত। বীরেন্দ্র প্রতাপ বললেন, যেই এই জঘন্য কাজ করেছ, এখনও সময় আছে সত্যিটা স্বীকার করো, তবে হয়তো দয়া করা হবে। পুরো হলঘর নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে পাঁজরের সবটুকু সাহস সঞ্চয় করে অঞ্জলি এক কদম এগিয়ে এলো। সবার বিস্ময় ভরা নজর তার দিকে ফিরল। অঞ্জলি দৃঢ় কণ্ঠে বলল, স্যার, অন্ধকার সরিয়ে সত্যের মুখোমুখি হওয়ার সময় হয়ে গেছে। অঞ্জলির গম্ভীর কণ্ঠস্বর যেন প্রাসাদের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হল। কেউ কল্পনাও করেনি যে এই মেয়েটি এভাবে চ্যালেঞ্জ করবে। রণবীর দাঁত কিরমির করে বলল, তাহলে শেষ পর্যন্ত তুমি স্বীকার করছো যে ওই ফাইল তোমার কাছেই আছে? অঞ্জলি অকম্পিত স্বরে বলল, আমি বলেছি আমি সত্য জানি, কিন্তু অপরাধী আমি নই। পুরো সভায় গুঞ্জন শুরু হল। বীরেন্দ্র প্রতাপ বললেন, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তবে কালক্ষেপণ না করে তা পেশ করো। অঞ্জলি ধীরস্থিরভাবে তার ব্যাগ থেকে একটি রেকর্ডার বের করল এবং বলল, আপনারা অনুগ্রহ করে এই অডিওটি শুনুন। রেকর্ডারটি চালু হতেই হলঘরে সুনীল শর্মার গলা শোনা গেল, সব গুছিয়ে ফেলেছি, ফাইল আমার কাছেই আছে, এই বিজয়গড়কে পথে বসিয়ে তবেই ক্ষান্ত হব। রেকর্ডিংটি শেষ হতেই সারা ঘরে বাজ পড়ার মতো নিস্তব্ধতা নেমে এলো। সবার ঘৃণ্য দৃষ্টি এখন ঘুরে গেল সুনীল শর্মার দিকে। সুনীলের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। রণবীর চিতার মতো ক্ষিপ্রতায় তার দিকে এগিয়ে গিয়ে কলার ধরল। এই শয়তান, তুই আমার বাবার সাথে এমন বেইমানি করলি? সুনীল থতমত খেয়ে নিরুত্তর রইল। অঞ্জলি এবার তার ব্যাগ থেকে সেই আসল কোটি টাকার প্রজেক্ট ফাইলটি বের করে বীরেন্দ্র প্রতাপের হাতে দিয়ে বলল, স্যার, এটি গতকাল সুনীল শর্মার গাড়ির ডিকি থেকে আমি উদ্ধার করেছি। বীরেন্দ্র প্রতাপ ফাইলে হাত বুলিয়ে দেখলেন এটি সেই আসল নথিপত্র। সবাই বুঝতে পারল আসল কালনাগিনী কে ছিল। রণবীর রাগে ফেটে পড়ে বলল, তোর এত সাহস? সুনীল বুঝতে পারল তার সব চক্রান্ত বিফলে গেছে। সে আর্তনাদ করে বলল, হ্যাঁ, আমি করেছি। 15 বছর ধরে রক্ত জল করেছি, কিন্তু মর্যাদা কেবল সিং পরিবারই পেয়েছে। তাই ভেবেছিলাম এক ছোবলে সব কেড়ে নেব।
বীরেন্দ্রপ্রতাপ শোকে স্তব্ধ হয়ে গেলেন। সুনীল, তুই যা চাইতিস আমি দিতাম, কিন্তু এই বিশ্বাসঘাতকতা কেন? সুনীলকে পুলিশ এসে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে নিয়ে গেল। এখন সেই বিশাল রাজসভা একদম নীরব, সবার চোখ এখন অঞ্জলির উপর। বীরেন্দ্রপ্রতাপ সিং অঞ্জলির সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠে এখন কোনো দম্ভ নেই, আছে গভীর শ্রদ্ধা। বেটি, তুমি চাইলে চুপচাপ চলে যেতে পারতে, কিন্তু নিজের জীবন বাজি রেখে কেন এটি করলে? অঞ্জলি করুণ স্বরে বলল, স্যার, সত্যকে ঢেকে রাখা আর পাপ করা সমান কথা। আমি কেবল অন্যায় রুখতে চেয়েছিলাম। এতটুকু বলে অঞ্জলি চলে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু বীরেন্দ্রপ্রতাপ তাকে থামিয়ে দিলেন। বেটি, যাওয়ার আগে শুধু একটি কথা বলে যাও, তুমি আসলে কে? তোমার আত্মপরিচয় কি? সমস্ত প্রেক্ষাগৃহে ফের পিনপতন নিস্তব্ধতা। অঞ্জলি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, তার দুচোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আমার বাবার নাম ছিল রঘুনাথ প্রসাদ। এই নাম শোনামাত্র বীরেন্দ্রপ্রতাপ সিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার শরীর থরথর করে কাঁপতে লাগল। রঘুনাথ? অঞ্জলি ভাঙ্গা গলায় বলল, হ্যাঁ স্যার, সেই রঘুনাথ প্রসাদ, যাকে 10 বছর আগে আপনি আপনার পরম মিত্র ভাবতেন। পুরো সভা বিমূঢ় হয়ে গেল। অঞ্জলি বলতে থাকল, সেদিন যখন এক সাজানো ষড়যন্ত্রে আমার বাবাকে জেলের ঘানি টানতে হয়েছিল আর অপমানে তিনি প্রাণ হারিয়েছিলেন, তখন সমাজ তাকে বেঈমান বলে গালি দিয়েছিল। মানুষ ভাবত রঘুনাথ প্রসাদ বিজয়গড়কে ঠকিয়েছে। বীরেন্দ্রপ্রতাপ অপরাধীর মতো মাথা নিচু করলেন। অঞ্জলি দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার বাবা চোর ছিলেন না। আমি জানতাম একদিন না একদিন এই মিথ্যার ব্যাসাতি ভেঙে পড়বেই। তাই আমি এই প্রাসাদে এসেছিলাম, যাতে আমার বাবার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারি। বীরেন্দ্রপ্রতাপের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বেটি, আমায় ক্ষমা করো, আমি বন্ধুর সাথে বড় অন্যায় করেছি। অঞ্জলি ম্লান হাসল। দোষ আপনার ছিল না স্যার, ষড়যন্ত্রকারী খুব দক্ষ ছিল। এবার রণবীর প্রতাপ সিং সামনে এগিয়ে এলো। তার চোখে অনুতাপের আগুন ঝরছিল। অঞ্জলি, আমি তোমাকে যে অপবাদ দিয়েছি তার কোনো ক্ষমা নেই। আমি অন্ধ ছিলাম। অঞ্জলি নিশ্চুপ। রণবীর দীর্ঘশ্বাস ফেলে সবার সামনে হাঁটু গেড়ে বসল। আজ আমি সবার সামনে ঘোষণা করছি, এই বিজয়গড় প্যালেস কেবল একটি প্রাসাদ নয়, আজ এই প্রাসাদের নতুন ইতিহাসের সূচনা হবে। সে অঞ্জলির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু এই পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করনি, তুমি আমার বিবেকের চোখ খুলে দিয়েছ। আমি বুঝতে পেরেছি যে অর্থের অহংকার আসলে অন্তঃসার শূন্য। মানুষের আসল পরিচয় তার চরিত্রে। কয়েক মুহূর্ত থেমে রণবীর মিনতি ভরা গলায় বলল, অঞ্জলি, আমি কি আমার এই সারা জীবনের ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাব? তুমি কি বিজয়গড়ের রাজবধূ হয়ে আমার জীবনের সঙ্গিনী হবে? পুরো হলঘর বিস্ময়ে পাথর হয়ে গেল। কেউ স্বপ্নেও ভাবেনি রণবীর এমন প্রস্তাব দেবে। অঞ্জলিও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে মৃদুস্বরে বলল, রণবীর বাবু, জীবন কোনো সিনেমার গল্প নয়, এত বড় সিদ্ধান্ত এভাবে হয় না। রণবীর মাথা নিচু করে বলল, আমি ধৈর্য ধরব, আমি প্রমাণ করব যে আমি বদলে গেছি। এরপর বেশ কিছুদিন সময় অতিবাহিত হল। রণবীর তার কাজকর্ম আর আচার ব্যবহার দিয়ে প্রমাণ করে দিল যে সে সেই পুরনো দাম্ভিক রণবীর আর নেই। সে এখন প্রতিটি মানুষকে সম্মান করতে শিখেছে। আর একদিন বিজয়গড় প্যালেসের সেই ঐতিহাসিক বারান্দায় দাঁড়িয়ে অঞ্জলি খুব ধীর গলায় বলল, ঠিক আছে, আমি আপনার সাথে পথ চলতে রাজি। সেই দিন সারা লখনৌ শহরে উৎসবের আমেজ ছিল। কোনো জাঁকজমক নয়, বরং সাধারণ ও পবিত্র এক আয়োজনে রণবীর আর অঞ্জলির বিয়ে সম্পন্ন হল। সাধারণ মানুষ অবাক হয়ে দেখল যে মেয়েটিকে সবাই অবহেলা করেছিল, সেই তার সততা আর তেজ দিয়ে এক কোটিপতি যুবকের দিশাহীন জীবনকে আলোকিত করে দিল। আর এটাই জীবনের পরম সত্য, যে মানুষের আসল জোর তার পকেটে থাকা টাকায় নয়, বরং তার কলিজায় থাকা সাহস আর অন্তরের সততায় থাকে। বন্ধুরা, এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে কখনো কাউকে তার পোশাক বা তার দরিদ্র অবস্থা দেখে বিচার করবেন না। অনেক সময় যাদের আমরা পদদলিত করি, তারাই আমাদের বিপদের সময় ছাতা হয়ে দাঁড়ায়। মিথ্যার পাহাড় যতই উঁচু হোক না কেন, সত্যের এক চিলতে আলোই তাকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আপনারাই বলুন, যদি আপনারা রণবীরের অবস্থানে থাকতেন, তবে কি নিজের ভুল স্বীকার করে এভাবে অঞ্জলিকে মর্যাদা দিতে পারতেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি এই সত্য কাহিনী আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করে দিন। আমাদের সাইফ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সুন্দর গল্পটি সবার সাথে শেয়ার করুন। মনে রাখবেন, এ ধরনের গল্প কেবল সময় কাটানোর জন্য নয়, বরং মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।